দেশে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যু অব্যাহত রয়েছে। রাজশাহী ও কুষ্টিয়া উপসর্গ নিয়ে একাধিক শিশুর মৃত্যু হয়েছে। অন্যান্য জেলাগুলোতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে হামের প্রকোপ বাড়তে থাকা উদ্বেগ ও আতঙ্ক অভিভাবকদের মাঝে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 3 শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া 3 শিশুর মধ্যে 2জন চাঁপাইনবাবগঞ্জের ও 1জন নাটোরের বাসিন্দা। এ নিয়ে হাসপাতালটিতে রোগটিতে আক্রান্ত হয়ে 38 জন শিশু মারা গেছে। এছাড়া শনিবার দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় সেখানে নতুন করে ভর্তি হয়েছেন আরও 25 শিশু। 18 ঘন্টার ব্যবধানে কুষ্টিয়ায় চিকিৎসাধীন আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার রাতে 8 মাস বয়সী ইব্রাহিম নামে এক শিশু মারা যায়। রাত 12:30 নাগাদ মারা যায় 5.5 মাস বয়সী আইজা। এ নিয়ে রোগের উপসর্গে জেলায় মারা গেছেন 4 জন। চাঁপাইনবাবগঞ্জেও হামের প্রকোপ অব্যাহত রয়েছে। প্রতিনিয়তই বাড়ছে রোগীর সংখ্যা। দেখা দিয়েছে বেড সংকট। শনিবার হাসপাতালে ভর্তি হন অর্ধশতাধিক রোগী। জেলায় এখন পর্যন্ত মারা গেছেন 4 জন। ময়মনসিংহে নতুন ভর্তি হয়েছেন অন্তত 24 জন শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আক্রান্ত হয়ে ভর্তিকৃতদের মধ্যে গত 20 দিনে মারা গেছেন 6 জন। হাম প্রতিরোধে রোববার থেকে অগ্রাধিকার ভিত্তিতে দেশের 18 জেলার 30 উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হাম টিকার কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান। প্রথমে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুরা পাবে এই টিকা। এদিকে হামের উপসর্গ নিয়ে সারা দেশে চলতি মাসে 94 জন মারা গেছে, আর 24 ঘন্টায় মারা যায় 4 জন। সাজ্জাদ জাহানের রিপোর্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব। কোমলমতি শিশুরা হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। গত 19 দিনে হামের উপসর্গ নিয়ে 94 জন শিশু মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানী সহ 4 জেলায় গত 24 ঘন্টায় আরও মারা গেছে 4 শিশু। আক্রান্ত অধিকাংশ শিশুর বয়স 9 মাসের কম। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। চিকিৎসকরা বলছেন, সীমিত জনবল নিয়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়া হামের চিকিৎসায় কাজ করছেন তারা। সারা দেশ থেকে রোগী আসছে শিশু হাসপাতালে, সুতরাং আইসিইউ তো সংকট থাকবে, এটা লিমিটেড না। 500-100 করে বলতে পারবো। বাচ্চাদের আপনার ইতিমধ্যে জেনে গেছেন যে 5 বছরের নিচে তারা বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা। আমরাও কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা, আপনারা যে মুক্ত তা না। হাম প্রতিরোধে সরকার রোববার থেকে বেশি সংক্রমিত 18 জেলার 30 উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরের থেকে 1 মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। এটাকে আমরা ফার্স্ট কভার করতে চাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি। এই 30টা উপজেলা শুরু করা মানে আমাদের কার্যক্রম শেষ না। আমরা এটাকে যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে এনে বাকিগুলিতে আমরা কাজে অগ্রসর হব। পূর্বে টিকা পেয়েছে তাদেরও টিকার আওতায় আনা হবে। আক্রান্ত সন্দেহজনক শিশুদের ভিটামিন এ ক্যাপসুলও দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় 3.5 ঘন্টার বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী জানান, বিনিয়োগে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলায় সরকারের লক্ষ্য উল্লেখ করে তিনি জানান, নতুন প্রজেক্টের পাশাপাশি বন্ধ হয়ে থাকা পুরনো প্রজেক্ট চালুর বিষয়ে আলোচনা হয়েছে। পরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দল। এ সময় দেশের জ্বালানি সংকট সহ উন্নয়ন খাতে বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে এআইআইবি। বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের বাজেটে আমরা কোথায় কোথায় এশিয়ান ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের সাথে কাজ করব। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপর না, সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে। আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসা হয়েছে, তাদের কাছ থেকে উনি শুনেছেন
যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন, কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ না হলে চলমান জ্বালানি সংকট পুরোপুরি দূর হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন অধ্যাপক ডক্টর মতামিম। রাজধানীতে ডিমোট ফর ডেমোক্রেসির বিতর্কে কথা বলেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, জ্বালানি তেলকে কেন্দ্র করে সরকারকে বেকায়দায় ফেলার অপতৎপরতা রুখে দিতে সজাগ থাকতে হবে গোয়েন্দা সংস্থাকে। মিজান শাহজাহানের রিপোর্ট। জ্বালানি সংকট মোকাবেলায় করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সরকারি দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি আর বিরোধী দলের আসনে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আমরা বারবার দেখাচ্ছি যে অভ্যন্তরীণ বাস্তবতার যদি জোর দেন তাহলে আপনি মেকানিজম করতে পারবেন। অভ্যন্তরীণ ব্যবস্থা যতই উন্নত হোক না কেন, বাংলাদেশ একটা আমদানি নির্ভর দেশ। বিতর্কের মূল্যায়ন করতে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মতামিম বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘায়িত হলে মূল্য দিতে হবে বিশ্বের অনেক দেশকেই। যদি জাহাজ না আসে, এই শঙ্কাটা থেকেই যাচ্ছে। এই শঙ্কা থেকে সাধারণ মানুষকে মুক্ত করা একটা সহজ ব্যাপার না। আমার ব্যক্তিগত ধারণা একমাত্র যুদ্ধ বন্ধ হলে এই শঙ্কা চলে যাবে। এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। সরকারি গোয়েন্দা সংস্থা নজরদারি না বাড়ালে এই সরকারকে বেকায়দায় ফেলবার জন্য একটি কুচুরকি মহল সবসময় তৎপর থাকে। সে কারণে আমরা মনে করি যে এই জ্বালানি সংকট মোকাবেলা করবার জন্য আমাদেরকে এই সংকটকালীন অবস্থায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে এই সরকারে যারা রয়েছেন এবং বিরোধী দলে যারা রয়েছেন এবং জনগণ যারা রয়েছেন, বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছেন, সকলে মিলে কিন্তু সকল অংশীজন মিলেই কিন্তু আমরা আমাদের এই বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তার যে বিঘ্নিত হচ্ছে, যে সংকট হচ্ছে, সেই সংকট মোকাবেলা আমরা করতে পারবো বলে আশা করি। আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে অধিক বরাদ্দ দিয়ে নিজস্ব সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তারা। মুন্সিয়ানার সাথে করতে হবে, যদি স্বল্প মেয়াদী ভাবে সাপোর্ট দেওয়া যায়, দেওয়া গেল, কিন্তু দীর্ঘমেয়াদী যদি যুদ্ধ চলতে থাকে, জ্বালানি সংকট থাকে, তাহলে কিন্তু সরকারকে এই ধরনের চাপ আর হয়তো নেওয়া সম্ভব নাও হতে পারে। বাজেটে এই মুহূর্তে আমাদেরকে আইডেন্টিফাই করে নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে একটা বড় ধরনের বিনিয়োগ আনতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে এটা যদি আমি, আর বাকিগুলো তো যেগুলো আছে রুটিন আছে। অভ্যন্তরীণ ব্যবস্থা জোরদারে জ্বালানি সংকট মোকাবেলা সম্ভব শীর্ষক সংসদ নেতা কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি গৃহীত না হয় বিজয়ী হয় বিরোধী দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিএনপি গণরায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন 11 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা। বলেন, গণরায়কে হাইকোর্ট দেখালে জনগণ রাজপথে মোকাবেলা করবে। দেশের রাষ্ট্র ক্ষমতা একক ব্যক্তির দ্বারা পরিচালনা করবে বলে গণভোট চায় না বিএনপি, এমন অভিযোগও করেন তারা। বিকেলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন 11 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা। খায়রুল ইসলামের রিপোর্ট। শনিবার বিকেলে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিলের পূর্বে জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে জামায়াত এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। সমাবেশে জোটের শীর্ষ নেতারা বলেন, সংস্কারকে এড়িয়ে গিয়ে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে বিএনপিকে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে। মেজরিটি পাওয়ার কারণে তারা জনগণের রায়কে বিভ্রান্তি দেখানোর সাহস করছে। জনগণ গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন চেয়েছে, আজকে 2/3 ক্ষমতার জোরে তারা সেটাকে অমান্য করার পায় তারা করছে। 11 দলীয় নেতারা আরো জানান, 70% মানুষের রায়কে যারা অস্বীকার করে তাদের স্থান এই বাংলায় হবে না। দুটি নীতি জাতির সামনে স্পষ্ট, এক হলো মুনাফিকের রাজনীতি, আর এক হলো সুবিধাবাদের রাজনীতি। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশের সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করে না। জামায়াতের নায়েবে আমির বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর সংস্কার ইস্যুতে নানা টালবাহানা করছে।
এ সময় এটিএম আজহার সরকার দলকে হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলকে রাজপথে আসতে বাধ্য না করার আহ্বান জানান। বলেন, রাজপথের পরিণতি সরকারি দলের জন্য কখনোই ভালো ছিল না। এ সময় জ্বালানি সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করবেন না। রাজপথের আন্দোলনের ফলাফল সরকারি দলের জন্য কোনো শুভ অবস্থা হয়নি, কোনো সময় হবে না। আমাদেরকে জুলুম অত্যাচারে ভয় দেখাবেন না, সবগুলো পার করে আজকে এই বয়সে আমরা এসেছি। বক্তব্য শেষে বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে 11 দলীয় ঐক্যের নেতারা। মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটাঙ্গেলে ঘুরে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়।